আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে পূর্ণাঙ্গ লেকচার সিরিজ আজকের ক্লাসটি তার তৃতীয় পার্ট। আমরা প্রথম অনুচ্ছেদে আলোচনা করছি। আমরা সরাসরি পাঠে চলে যাব। দেখেন যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা পরিণত হয়েছে। তার মানে আমাদের যে ভাষা ছিল, বাংলা ভাষার জন্ম সেই ইন্দো ইউরোপীয় থেকে, ওই যে ইউরোপের পূর্ব শাখা, সেই শাখাটা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম। তাহলে এর ভিতরে কিন্তু বাংলা ভাষার জন্ম হতে কিন্তু অনেক বিবর্তন হয়েছে, মানে ওই দাদার 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 মাধ্যমে দেখা যাচ্ছে ভাষাটা আসছে। তো দেখেন যে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় থেকে শতম শাখায় বিভক্ত হয়। অবশ্য বইয়ে এগুলো দেওয়া নাই, দেওয়া আছে কিছুটা, আমি মাঝে কিছু ঢুকাই দিয়েছি, আপনারা এটা লিখে নিতে পারেন, হ্যাঁ, বইয়ের পাশে। তো এই যে ইন্দো ইউরোপীয় থেকে শতম শাখার উৎপত্তি হয়, যেটা পূর্ব দিকে আসে সেটা শতম, আর যেটা পশ্চিমে যায় সেটা কেন্তু। এই শতম শাখা ইরানে থেকে গিয়ে ইন্দো ইরানীয় নাম নেয়, ইরানে গিয়ে ইন্দো ইরানীয় নাম নেয় এবং ইরান দিয়ে প্রবেশ করে ভারতে প্রবেশ করে, এবং সেটা ভারতীয় আর্য প্রাকৃত। কারণ হচ্ছে আর্য নামে একটা জাতি ছিল এই যে ইউরোপের, এই আর্য জাতিরা এই ভারতে প্রবেশ করে এবং এই ভাষাটাকে আনে। তো আর্যদের যে ধর্মগ্রন্থ ছিল সেটা ছিল বেদ। তো ওই বেদের যে ভাষা সেটাই হচ্ছে আহ ব্যাকরণবিদ পাণিনি সংস্কার করে, এবং তার ওই ভাষাটার নামই হচ্ছে সংস্কৃত ভাষা। সেটা বইয়ের ভাষা, লেখার ভাষা। কিন্তু এই যে ভারতীয় প্রাকৃত আর্যরা আর্যরা যখন মুখে যে ভাষায় কথা বলতো সেটাকে প্রকৃত বা স্বাভাবিক ভাষা বলা হয়। এই স্বাভাবিক প্রকৃত ভাষা থেকে মূলত বিবর্তনের মাধ্যমে প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত বা গৌড়ী প্রাকৃত বা অপ্রভ্রংশীর মধ্য দিয়ে বঙ্গ কামরূপী ভাষা থেকে এই যে বাংলা ভাষার উৎপত্তি। এই বঙ্গ কামরূপীর থেকে ওই যে অসমিয়া, উড়িয়া এবং বাংলায় তিনটা ভাষার জন্ম হয়েছে, তাই ওই দুইটাকে কিন্তু হচ্ছে নিকটাত্মীয় বলা হচ্ছে। এবার দেখেন যে হচ্ছে আনুমানিক 1000 বছর পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে কত বছর আগে? আনুমানিক 1000 বছর আগে। কোন ভাষা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। ওই যে বললাম ইউরোপরা যারা পূর্বে চলে আসে, এবং ভারতবর্ষকে যদি আপনি চিন্তা করেন, দেখেন যে ভারতবর্ষকে যদি চিন্তা করেন তাহলে ভারতবর্ষের বাংলাদেশটা কোন সাইডে আছে? আমরা বাংলায় যারা কথা বলি তারা কিন্তু পূর্বে আছি, ভারতের পূর্বে আছি। তার মানে এই যে পূর্ব ভারতীয় প্রাকৃত শাখা থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে, এবং 1000 বছর আগে। কারণ চর্যাপদের জন্ম হচ্ছে আমাদের প্রথম লিখিত যে গ্রন্থ, এই যে বাংলা ভাষার লিখিত রূপের যে প্রাচীন নিদর্শন সেটা চর্যাপদ। এই চর্যাপদ গ্রন্থ আবিষ্কার প্রায় 1450 বছর আগে শহীদুল্লাহর মতে, আর হচ্ছে সুনীতি কুমার এবং অন্যান্য পণ্ডিতদের মতে প্রায় 950 সালে চর্যাপদের আবিষ্কার, সেই হিসেবে 1000 বছর ধরা হয়। তো অনেক পণ্ডিতের মতেই বাংলা ভাষার জন্ম 1000 বছর পূর্বে, এটাই দেওয়া আছে। যাই হোক, বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন তাহলে আমরা জানলাম চর্যাপদ। এই চর্যাপদই হচ্ছে বাংলার প্রথম প্রথম একটা লিখিত রূপ পাওয়া যায়, তাই এটাকে বাংলার প্রাচীন রূপ বলা হচ্ছে। এবং প্রাচীন একমাত্র নিদর্শন, এর আর কোনো বই প্রাচীন লিখিত রূপ নাই। তো তারপরেই হচ্ছে 1200 সাল থেকে মধ্যযুগ। আমরা হচ্ছে এবার চলে যাই পাঠে। ভৌগোলিক এলাকা ভেদে ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই কথাটা আমি আগেই বলছি প্রথম ক্লাসে, যে ভৌগোলিক, আমি দেখা যাচ্ছে চিটাগাং এর ভাষা আর আমার ঢাকার ভাষা বা হচ্ছে খুলনার ভাষা, কুষ্টিয়ার ভাষা, এগুলো কিন্তু এক না। এক এক জায়গায় গেলে কিন্তু তার ভাষা একটু বৈচিত্র্য দেখা যায়। হ্যাঁ, ভাষা বাংলা, কিন্তু তার ভিতরে বৈচিত্র্য দেখা যায়। তো এই যে ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকেই কিন্তু উপভাষা বলা হয়। মানে আঞ্চলিক ভাষা কাকে বলে? তাহলে অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য তাকেই উপভাষা বলে। আমাদের সহজ কথায় উপভাষা কাকে বলে? এই যে আঞ্চলিক বৈচিত্র্য বা অঞ্চল ভেদে যে পার্থক্য তাকেই উপভাষা বলে। এবার বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব একটা লিপি আছে, সেই লিপিটার নাম হচ্ছে বাংলা লিপি। কারণ আমরা বইয়ে যখন হচ্ছে বাংলা অ আ ক খ ছোটবেলায় যখন পড়তাম তখন এগুলোকে কি বলতাম? এটা বাংলা লিপি বলতাম। তার মানে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি? বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কিন্তু 50টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। এইটুকু একটু ঢাকি, একটু কাটবো মনে। আচ্ছা, তারপরে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, তার ভিতরে 11টি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ
39টি, 11টি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ 39। বাংলা ধ্বনি কিন্তু 37টি, আর বাংলা লিপিতে বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। কারণ লিখিত রূপ হচ্ছে, দেখেন যে আমরা রস্বই লিখলাম, রস্বই, এবং আমরা দীর্ঘাই লিখলাম। তাহলে এই দুইটা ধ্বনি কি? এই দুইটা ধ্বনি কিন্তু এই দুটাই কিন্তু ধ্বনি। এটা হ্রস্ব স্বর তাই হ্রস্বই বলছি, আর এটা দীর্ঘ স্বর তাই দীর্ঘই বলছি। তার মানে দুইটাই কিন্তু ধ্বনি। তাহলে ধ্বনি, এখন ধ্বনি তো হচ্ছে একটাই হবে। আমি তো ধ্বনি দুইটা কাউন্ট করতে পারবো না, দুইটাই ধ্বনি। তার মানে হ্রস্ব দীর্ঘগুলো বাদ যাবে। তাহলে দীর্ঘগুলো বাদ দিয়ে কিন্তু মৌলিক স্বরধ্বনি, যাকে মৌলিক ধ্বনি যেগুলোকে বলা হয়, সেগুলোকে হিসাব করতে হবে। তাহলে মৌলিক ধ্বনি স্বরধ্বনি হচ্ছে 7টা, আর হচ্ছে 30টা আছে হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মোট হচ্ছে 37টা ধ্বনি। বাংলা ভাষায় মোট 37টা ধ্বনি, কিন্তু বর্ণের সংখ্যা আছে 50টি। তার ভিতরে স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো আপনাকে জানা লাগবে। এবং বাংলা বর্ণমালা কিন্তু একটি। অনেকেই আসে, দেখা যাচ্ছে বাংলা বর্ণমালা কয়টি, সে 50টি বলে ফেলে। বাংলা বর্ণ 50টি, বর্ণমালা তো হচ্ছে বহুবচন, প্লুরাল। সো এই যে ক থেকে একবারে অনস্ব বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো বর্ণ আছে, হ্যাঁ, সবগুলো দেখা যাচ্ছে, সব বর্ণ মিলেই তো হচ্ছে বর্ণমালা হয়। একটা একটা করে বর্ণ মিলে, একটা একটা করে বর্ণ, সব বর্ণগুলো এক জায়গায় হয়ে কিন্তু বর্ণমালা হয়। সো বাংলা বর্ণমালা কিন্তু একটি, তবে বাংলা বর্ণের সংখ্যা আছে 50টি। এরপরে আমরা যদি দেখি যে এই পেজ থেকে আমাদের 3টা কুইজ আছে। দেখেন যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কেন্তুম থেকে? কেন্তুম তো পশ্চিমে চলে গেছে, ইউরোপের। তারপর সংস্কৃত তো হচ্ছে বইয়ের ভাষা, এখান থেকে তো আর বাংলা ভাষার জন্ম হয়নি। জন্ম হয়েছে স্বাভাবিক প্রকৃত ভাষা থেকে, মানে প্রাকৃত ভাষা থেকে। তার মানে এইটাই পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, কারণ আমরা পূর্বে আছি। তারপরে দেখেন যে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় হচ্ছে চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা চর্যাপদে পাওয়া যায়। আর মহাভারত হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। তারপরে বৈষ্ণব পদাবলী মধ্যযুগের ভাষা, মঙ্গল কাব্য মধ্যযুগের ভাষা। তার মানে চর্যাপদই হচ্ছে বাংলার প্রাচীন যুগের নমুনা। এবার দেখেন যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি। ওই যে আগেই বলছি প্রথম লাইনে, বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি। ব্রাহ্মী বা মণিপুরি বা কুটিল বাংলার নিজস্ব লিপি না। কুটিল হচ্ছে, কুটিল থেকে বিবর্তন হয়ে কিন্তু বাংলা লিপি হয়েছে। এর পরের পেজে যদি আমরা যাই, দেখি যে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে কত বছর আগে? প্রায় 2500 বছর আগে। মানে যীশু খ্রিস্ট জন্মের পরে তো 2000 বছর হয়ে গেছে, এখন 2000 সাল। সেরকম 2000 থেকে প্রায় আরো 500 বছর আগে, তার মানে 2500 বছর আগে, যীশু খ্রিস্ট জন্মেরও 500 বছর আগে, প্রায় 2500 বছর আগে উপমহাদেশ বলতে এই ভারত মহাদেশকে বোঝায়। পুরো ভারতবর্ষকে বোঝায়। অতীতে যে পাকিস্তান, বাংলাদেশ সব মিলে এগুলো ছিল, এটাকে উপমহাদেশ বলে। এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম, এবং ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা থেকে, যেহেতু পূর্বে হচ্ছে আমরা বাঙালিরা কিন্তু পূর্বে আছি ভারতের, তাহলে এই ব্রাহ্মী লিপির যে পূর্ব ভারতীয় যে শাখাটা চলে যায়, সেই শাখাটার আবার নাম হয়ে গেছে কিন্তু কুটিল লিপি নামে, সেই শাখাটা পরিচিতি পায়। এই ব্রাহ্মী লিপির একটা যে পূর্ব ভারতীয় শাখা যায়, সেটা কুটিল লিপি নামে পরিচিতি পায়। এবং বাংলা লিপি এই কুটিল লিপিরই হচ্ছে বিবর্তিত রূপ। বাংলা লিপি ছিল এই কুটিল লিপির বিবর্তিত রূপ। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা। তার মানে আমরা যদি ভারতকে চিন্তা করি, তাহলে ভারতের আমরা এই যে আমরা যদি ম্যাপ নিয়ে চিন্তা করি, হুম, তো আমরা ম্যাপ নিয়ে যদি এইভাবে চিন্তা করি, এবং এই ম্যাপের দেখা যাচ্ছে এখান থেকে এত দূর সম্পূর্ণ পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে ভাষা, দাপ্তরিক ভাষা বাংলা। এবং এইখানে আছে ত্রিপুরা, এই ত্রিপুরারও দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা, মানে দপ্তরে কাজ হয় বাংলা ভাষায়। এরপরে আমরা দেখি যে এখানে একটা কুইজ আছে, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? দেখেন কেরালা, উড়িষ্যা, ত্রিপুরা। আমরা পেয়ে গেছি ত্রিপুরা। ত্রিপুরার দাপ্তরিক ভাষা বাংলা, আমরা অলরেডি ক্লাসে বলে দিয়েছি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, এবং ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ করার জন্য।